আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে যেটা বুঝি, উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। ফিরতে হবে কয়েকটা কারণে। আপনি যদি একেবারে নিরপেক্ষভাবে দূর থেকে দাঁড়িয়ে ওনার অবস্থানটা চিন্তা করেন, ওনার পরিবারের একটা দীর্ঘ ইতিহাস আছে রাজনীতির, এবং একটা দীর্ঘ ত্যাগের মধ্যে দিয়ে তার পরিবারকে যেতে হয়েছে। ইনফ্যাক্ট তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন এই রাজনীতির কারণেই। তার সঙ্গে জড়িয়ে আছে, তার পরিবারের সঙ্গে তার আরও বৃহৎ পরিবার, তার দল, যেই দলটিকে একেবারে ভেঙে চুরে যাওয়া অবস্থায় ৭৫ থেকে ৮০ তিনি ৮১ সালে ফিরে এসে হাল ধরেছিলেন, এবং ৮১ থেকে ২৬ ৪৬ বছর, ৪৬ বছর উনি এই দলটার প্রধান হিসেবে মাঠে, রাজনীতির মাঠে, সংসদে, রাষ্ট্র ক্ষমতায় এবং বিরোধী দলে থেকে লড়াই করেছেন। সো এখন যদি উনি না আসেন, ওনার পরিবার তো কেবলমাত্র উনি এবং ওনার ২ সন্তান নন, ওনার পরিবার হচ্ছে আওয়ামী লীগের এই বিশাল পরিবার। সো এই কোটি কোটি নেতাকর্মী, সমর্থক, ভোটার, যারা ভোটার, ধরেন নেতাকর্মী বাদ দিলেন, হ্যাঁ, সাধারণ মানুষ, তাদের কি হবে? ১, ২ হলো ওনার পরিবার এবং ওনার ব্যক্তির যে ত্যাগ এই রাজনীতির পেছনে, সেটা কোথায় যাবে? ৩ হলো ওনার বয়স হচ্ছে, আল্লাহ না করুক ওনার স্বাভাবিক মৃত্যু যে কোনো দিন হতে পারে। বিদেশের মাটিতে যদি ওনার মৃত্যু হয়, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। মানে ওনার রাজনৈতিক জীবন, ওনার দলের ভবিষ্যৎ, সব কিছুর উপরে দ্যাট উইল বি দি লাস্ট নেইল ইন দি কফিন। সো আমার মনে হয় এগুলো আমি যেমন মানে দূর থেকে দেখে হিসাব করি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি চিন্তা করেছি আসা না আসার মধ্যে ইয়েটা কি, উনিও নিশ্চয়ই করেন। আর উনি ফিরে আসলে সবচেয়ে বেকায়দায় কারা পড়বে আপনি বলেন তো? এটা আমি আরো ৯ মাস আগে বলেছিলাম, সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার, সবচেয়ে বেকায়দায়। আজকেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ৫ই আগস্ট ঘিরে যে তৎপরতা আওয়ামী লীগ করতে চায়, সেই মুরুদ আওয়ামী লীগের নেই। আপারে ৪ঠা অগস্ট ২০২৪ বিএনপিরও মুরদ ছিল না। এরকম বড় বড় দল দেখলে মনে হয় আরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কোত্থেকে যে বেরোবে এটা হিসাব করে পাবেন না। আপনি আমাকে বলেন না, এই আপনারাই আর আমরা তো একই জায়গায় বহু 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 টকশো করেছি। ৪ঠা অগস্ট ২০২৪ বিএনপি কই ছিল? কই ছিল? তো সুতরাং নাইটাই এগুলো বলা যায়। হাসিনাও বহু বলছে বিএনপি নাই, এগুলো বললে শান্তি লাগে, শান্তি পাওয়ার জন্য বলে, ওটা কোনো অসুবিধা নেই, পলিটিক্যাল রেটরিক। যদি নাই থাকে তাহলে আর শো ন্যারেজ দেখায় দেখায় সব কর্মীকে ভিতরে রাখতে হয় কেন? তাহলে ৫ জনের মিছিলে ৫০০ জনের নামে মামলা হয় কেন? কেন আমার এলাকায় যেই ছেলেটা হয়তো দল কোনোটাই করে না, হাসের ইলেকশন করেছে আমার সাথে, তার নামও আওয়ামী লীগের মধ্যে ঢুকায় দিয়ে মামলা দিতে হয়? এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? তো ওগুলোর জব আমি দিতে চাই না। আর স্বরাষ্ট্রমন্ত্রীর বরং ফোকাস করা উচিত ওনার নিজের মন্ত্রণালয়ের। সবচেয়ে খারাপ অবস্থা স্বরাষ্ট্রের। উনি তো ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে মনে করতেছেন যে বাংলা মানে যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোর দায়িত্বে উনি। ব্যাপারটা এরকম না, ওনার মন্ত্রণালয় কিন্তু ডুবে গেছে। হি বেটার ফোকাস অন হিজ ওন মন্ত্রণালয়। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে ওনার এই সকল কিছুর হিসাব ওনার কাছেও নিশ্চিত আছে, এবং উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। না পারবে ফাঁসি দিতে, না পারবে কারাগারে নিয়ে নিরাপদ অবস্থায় রাখতে। এই জায়গায় একটু আপনাকে কাটলাম, ফাঁসির কথা বললেন তো, এনসিপির নাহিদ ইসলাম আজকেই বলেছেন যে শেখ হাসিনা বিমানবন্দরে নামার পর সরাসরি তাকে ফাঁসির কাস্টে ঝোলানো। শোনেন, রাজনীতি তো একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না। নেতা কর্মীদের একটু চাঙ্গা রাখতে হয়। নেতা না হয় আছে 10টা, আর কর্মী না হয় আছে 5টা, 15 জনকে তো চাঙ্গা রাখতে হবে। সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমি সাধারণ মানুষের কথা শুনতে চাই, সাধারণ মানুষ কি বলে, কি ভাবে। খালেদা জিয়া জন্মবার্ষিকী, ইন্টারেস্টিং হলো এটা যদি আজকে থেকে 3 বছর আগে অনুষ্ঠানটা আপনি এখানে করতেন, আপনি উপস্থাপক, আপনার প্রতিষ্ঠান, খালেদা জিয়ার জন্মবার্ষিকী আলোচনা করতেন না, আপনি আলোচনা করতেন বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী নিয়ে। এটি হলো আমাদের দেশের রাজনীতির ট্র্যাজেডি আমি মনে করি। আপনারা কিছুই করেন নাই, কারণ এটাই নিয়ম বাংলাদেশে। এখন বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী এটা আলোচনা আসবে না, কেউ করবে না, কোনো টেলিভিশনে করবে না, কোনো রেডিও করবে না। আজকে কেবল করতো না, একদম অগাস্টের প্রথম দিন থেকেই ওই পপ আপ চালাইতো, শোকাবহ আগস্ট, শোকাবহ আগস্ট। এখন এটা বলবে না কিন্তু।
তো এই জায়গাটাতে আমরা পিছিয়ে আছি, আমাদের দেশের রাজনীতি এই জায়গায় পিছিয়ে আছে। একজন মহান নেতা বা নেত্রী, আমরা তাকে নিয়ে আলোচনা করতে কোনো লাভ নাই। লাভ নেই কেউ নাকি জানেন, তারা তো আমাদের আসলে কিছু শিখাইতে পারে নাই, আমরা তো শিখিনি কিছু। বঙ্গবন্ধু কিছু শিখাতে পারে নাই আমাদেরকে, বেগম খালেদা জিয়াও কিছু শিখাতে পারে নাই। বেগম খালেদা জিয়ার জন্মদিন যেটা ছিল, দেখেন ভেরি ইন্টারেস্টিং, বেগম খালেদা জিয়ার জন্মদিন যখন হলো, এটা নিয়ে আওয়ামী লীগ যে নাটকটা করছে, আওয়ামী লীগ যে আচরণটা করছে, আমার কাছে এটা আচরণটা খুব মানে কি বলবো, অশ্লীল আচরণ মনে হয়েছে। বঙ্গবন্ধু মারা গেছে, এত বড় শোকের ঘটনা আমাদের দেশে খুব কম হয়েছে আমি মনে করি, ভয়ঙ্কর শোকের ঘটনা। কিন্তু তার মানে কি এই যে ওই দিন কারো জন্মদিন হতে পারবে না? তারা তো এটা ঠেলতে ঠেলতে এমন জায়গায় নিয়ে গেছিল, শেষ দিকে খালেদা জিয়া নিজেই বলতো যে আমার জন্মদিন পালন করার দরকারই নাই। উনি নিজেই শেষ দিকে কয়েকটা জন্মদিন উনি বলছে আমার জন্মদিন তোমরা পালনই করো না, উনি বলছেন। কেন বলছেন? ওই যে অশ্লীলতা ছিল আওয়ামী লীগের, তার কারণে বলছেন। তো আমার কথা হলো যে বঙ্গবন্ধুর মৃত্যু বিশাল ঘটনা, অনেক শোকের ঘটনা, একটা ফ্যামিলিকে আপনি নিশ্চিহ্ন করে দিয়েছেন। আমি আপনার এটাও স্বীকার করি যে বঙ্গবন্ধু ওনার শাসনকাল ভালো চালাতে পারেন নাই, উনি স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন বাকশালের মাধ্যমে, এগুলি কিন্তু ওনাকে সমালোচনা আপনি করবেন। কিন্তু ওনার এই ব্যর্থতার কারণে ওনার পুত্রবধূ মারা যাবে, একজন পুত্রবধূ সন্তান সম্ভাবনা ছিল, তাকে হত্যা করা হয়েছে, শিশু সন্তানকে হত্যা করা হয়েছে, ওনার স্ত্রীকে হত্যা করা হয়েছে। তো তারা কি অপরাধ করছে? তার আত্মীয় স্বজনকে হত্যা করা হয়েছে, তারা কি অপরাধ করেছিল? এইটাকে আবার ইদানিং দেখে গ্লোরিফাই করা হয়, বলা হয় যে ওইটা তার নাকি মহানায়ক ছিল ইতিহাসের। তো এইগুলো হলো আমাদের দেশের মূল সমস্যা। জাস্টিফাই করার জন্য, নতুন ইতিহাসকে অ্যাস্টাবলিশ করার জন্য আবার অনেক কিছু তৈরি করি, এই যে মিউজিয়াম তৈরি করি, হ্যান করি তেন করি। ভাই এইগুলোর জন্য কি মানুষকে বিভ্রান্ত করার, জাতিকে বিভক্ত করার একটা প্রক্রিয়া দেশ জুড়ে চলছে। এর থেকে আমি বাড়িতে হবে। অবশ্যই আমি তো মনে করি 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন, যেহেতু উনি নিজে দেখেন আমার জন্মদিন কবে সেটা সবচেয়ে বড় প্রমাণ হলো আমি কবে দাবি করছি। আমার জন্মদিন মনে করেন বললাম, যেমন আমার জন্মদিন বলি আপনাকে, আমার জন্মদিন হলো 14 আগস্ট। এই পুরো আওয়ামী লীগের সময় আমার বন্ধু বান্ধব আমাকে বলতো যে তোমার তো কানের কাছ দিয়ে গুলি চলে গেছে, কারণ তোমার যদি একদিন পরে হইতো। এটা কেমন কথা? তো এই যে আপনার রাজনৈতিক যে সংকীর্ণতা, এখান থেকে বেরোতে হবে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এখন আওয়ামী লীগের রাজনীতির উপর অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাহী আদেশ দিয়ে গেছে যেটা স্থগিত থাকবে, অতএব বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না, ব্রাত্য হয়ে গেছে। এটা কেন? এগুলো ঠিক না। আমরা জাতি হিসাবে আমরা সবাইকে যার যার অবস্থানে সে থাকবে, যার যার অবস্থানের কারণে সে সম্মানিত হবে অথবা সমালোচিত হবে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। যার যার রাজনীতি সে করবে, কিন্তু আপনি জোর করে বলবেন যে এইটা বলবে ওটা বলে এটা বলতে পারবে না। মানে বঙ্গবন্ধুর মৃত্যুকে বলতে পারলে খালেদা জিয়ার জন্মের কথা বলা যাবে না, আবার জন্মদিন পালন করলে মৃত্যুর কথা বলা যাবে না কেন? এই জায়গাটা আমি মনে করি আমাদের এই হওয়া উচিত। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। জনাব এম এ আজিজ, যে জায়গা থেকে জনাব মাসুদ কামাল শেষ করেছে সেখান থেকে যদি প্রশ্নটি রাখি, তিনি যে দৈন্যতার কথা তুলে ধরেছেন, যে রাজনৈতিক সংকীর্ণতার কথা বলেছেন, সেখান থেকে বেরোবার পথ আসলে কি? দেখেন, লম্বা পথ পেরিয়ে আসছি, স্বাধীনতার 55 বছর। আমরা সবসময় এই কালকে কী করবো এটাই চিন্তা করেছি, কিন্তু জাতি গঠনের কেউ চিন্তা করে নাই। রাজনীতিবিদরা তো জাতি গঠন করতে হতো, এই সংস্কৃতি মনা কালচার এগুলো তৈরি করা উচিত ছিল। এটা তো আমাদের তো ধরেন 71-এ এটা সম্ভব ছিল, 71-এ এটা মুক্তিযুদ্ধ হলেও বিপ্লব বলতে পারতেন, কিন্তু শুরুটা তো আমরা সেভাবে করি নাই। জাতি গঠনের ব্যাপারে আমাদের রাজনীতিবিদরা গোড়ার থেকে উদাসীন। এখন পর্যন্ত আপনি দেখেন, সর্বশেষ ইউনিট সরকার আসছে, তারা অনেকগুলো সংস্কার কমিশন করছে, কিন্তু শিক্ষা সংস্কার কমিশন করে নাই। যেমন আমরা ছোটোবেলায় পড়ছি, আদর্শ লিপি পড়েছি যে গাড়ি ঘোড়া চড়ে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। এরকম একজন জন্ম নেবে আর একজন মৃত্যু বরণ করবে, একই দিনে তো হতে পারে, এটা তো বাধা নাই। এখন ব্যাপারটা হলো আমি কবে জন্ম নিয়েছি, আমি যদি নাও জানি, আমার বাবা মা জানে, এর বাইরে তো জানার কথা না। আমার বাবা মা স্কুলে ধরেন, আমরা আগের আমলে আমরা দেখছি স্কুলে বয়স কিন্তু কমিয়ে লেখা হতো, হ্যাঁ কমিয়ে লেখা হতো। জানুয়ারি 1 তারিখে আমাদের আগে জন্ম নিবন্ধনই ছিল না,
ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানরা সার্টিফিকেট দিত, সেটাই ঠিক। এরকম এখন তো ধরেন কিছু কিছু আছে জন্মগ্রহণ করার পরে আপনার নিবন্ধন করা হয়, হয়তো কিছু রেকর্ড থাকে, কিন্তু প্রত্যেকটা শিশুর যেদিন জন্ম হয় সেদিন তো নিবন্ধন হওয়া উচিত। আমাদের বাংলাদেশে এখনো এই কালচার তৈরি হয়নি, এখনো না, জাতি গঠন করেই নেই। সুতরাং আমরা যে বলতেছি যে ধরেন বঙ্গবন্ধু সপরিবারে মারা গেছে, এটা তো সত্য, কিন্তু সেই সময় ধরেন আরেকজনের জন্ম হয়েছে, এটা হতে পারবে না? হতে পারবে তো, খুবই স্বাভাবিক ব্যাপার। যে কমপক্ষে 50 থেকে 60 বার আমার সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, আমি দেখেছি উনি অল্প কথা বলতেন, অল্প কথা বলতেন, কিন্তু শেষ পর্যন্ত শুনতেন বেশি। শোনার পরে যে সিদ্ধান্তটা নিতেন, এই সিদ্ধান্তটা কিন্তু সাংঘাতিক ঐশ্বরিক ক্ষমতা ছিল এবং স্বশিক্ষিত ব্যক্তি ছিল। তিনি যে সিদ্ধান্ত নিতেন, সিদ্ধান্ত কখনো ভুল হতো না এবং সিদ্ধান্তে সে আপোষহীন ছিল। এবং হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আপনি খেয়াল করে দেখেন 1/11-এর সময়ও খেয়াল করতেন, শেখ হাসিনা আত্মসমর্পণ ঠিকই করলো, সে বিদেশ চলে গেল, কিন্তু বেগম বিদিয়া কিন্তু যান নাই। এবং আপনি দেখেন সে মৃত্যুকে আলিঙ্গন করছে, কিন্তু আপোষ করেন নাই, আপোষ করেন নাই। এই যে আপনি বলতে পারেন যে 60 বার দেখা হলো কেমনে, কারণ আগে হরতাল কালচার ছিল, হরতাল দিলেই উনি নিয়ে আমাদের সাংবাদিকদের একটা টিম, সিনিয়র টিম নিয়ে আড্ডা মারতেন এবং তিনি আলোচনা করতেন, শুনতেন, কিন্তু তিনি সিদ্ধান্ত নিতেন, অল্প কথা বলতেন। অর্থাৎ এই যে কারেক্ট সিদ্ধান্ত নেওয়া, এই সিদ্ধান্ত আপনি খেয়াল করে দেখেন তো 5 তারিখের পরে যে জনসভাটা আপনার পল্টনে হলো, সেখানে তিনি হুইল চেয়ারে, আমি তো বলবো তিনি পথযাত্রী, হুইল চেয়ারে বসেও বলতেছে যে এখন বিভক্ত নয়, সবাই মিলেমিশে দেশটা গড়তে হবে, কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। এটা কিন্তু হুইল চেয়ারে বসেও বলছেন, সে রীতিমতো দেশ জাতির জন্য আলিঙ্গন করছে। অভ্যুত্থানের এখন তো শুনতেছি অভ্যুত্থানের ভিতরে দেখা যায় যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সে এখন জুলাই যোদ্ধা হিসেবে বেনিফিট নিচ্ছে। সুতরাং এই মুক্তিযুদ্ধের মতো যেমন কতজন মুক্তিযোদ্ধা, কতজন বীরাঙ্গনা, কতজন রাজাকার, কতজন ভারতে গেছে, কতজন মারা গেছে, কোনো হিসাব নিকাশ নাই। তো ঠিক জুলাই, এই যে অগাস্টে যে বিপ্লব হলো, 5 তারিখে অগাস্টে পর্যন্ত জুলাই, ধরেন জুলাই আগস্টে আন্দোলন, এটারও ইতিহাস লেখা হচ্ছে না এবং এটার দাবি করা হচ্ছে কে এটার মাস্টার মাইন্ড ছিল, অর্থাৎ কে সামনের দায়িত্ব ছিল। রাজনীতিবিদরা বৈষয়িক হয়েছে, কারণ তারা ওই আগের ইতিহাস যেটা ছিল ওটা পাল্টায়া তার পক্ষে মাইলেজ নিতে চায়, সে সবসময় শ্রেষ্ঠ এটা প্রমাণ করার প্রতিযোগিতায় থাকে। এবং আমরা এই জন্য দেখেন আমাদের দেশে কিন্তু এখনো অনেক বলা হয় অনেক সূচকে এগিয়েছি, কিন্তু রাজনৈতিক সূচকে পিছিয়ে গেছি। আপনি বলেন কোন দলটার ভিতরে কোনো ডেমোক্রেসি আছে বলেন? আমাকে ডেমোক্রেসি তো সবাই খাওয়াচ্ছে। অভ্যুত্থানের পরে শেষের দাবি ছিল ফ্যাসিবাদের বিলোপ চাই, তো সেটা তো গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন চাই। তো এটা কোন দলের মধ্যে আছে বলেন তো দেখি, কোন দলে আছে? একটা দলের নাম বলেন আছে? নাই। সুতরাং অর্থাৎ আমরা গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ, মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ইলেকশন হলো, দায়িত্ব ক্ষমতা ছাড়লো না আইয়ুব খান, তারপরে মুক্তিযুদ্ধ। তো এই জন্যই বলছি যে আমরা শুরুর থেকে আমাদের জাতিটা গঠন করা উচিত ছিল, কালচারটা তৈরি করা উচিত ছিল, আমরা সেই কালচার তৈরি করতে পারি নাই। এই জন্যেই এখন রাজনীতিবিদরা শুধু আপনি খেয়াল করে দেখেন একে অপরের শুধু কিভাবে মেলাইন করবে, একে অপরের মাইলেজ পাবে, এই চেষ্টায় ব্যস্ত থাকে। জিয়াউর রহমান প্রথমে তিনি হেড অফ স্টেট হিসেবে স্বাধীনতা ঘোষণা করেছিল, তারপরে কারেকশন দিয়েছে যে তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছে। বঙ্গবন্ধু তো সামনে রেখে যুদ্ধ হয়েছে, এটা তো অস্বীকার্য নয়, এটাকে স্বীকার করতে হবে। তো সে আমাদের গ্রেট লিডার, অভ্যুত্থান ঘটাইছে বলেন, জনগণকে জাগরিত করছেন, সব তো সে করছেন, এটা ঠিক। কিন্তু জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিল, তিনি তো বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এটা বিএনপি স্বীকার করে। সুতরাং আমার কথা হলো কাউকে শেষ করে ইতিহাস থেকে মুছে ফেলতে চায় কেন?
ইতিহাস থেকে মুছে ফেলার স্কোপ নাই তো। আপনার ইতিহাস ঘুরে ঘুরে ফিরবেই। যে সরকার ক্ষমতায় আসে অন্যজনকে অপমান করতে, অপদস্থ করতে চাইলে, ইতিহাস থেকে মুছে ফেলতে চাইলে পারবে না তো। এই যে আওয়ামী লীগ তো চেষ্টা করেছে, 17টা বছর মুক্তিযুদ্ধকে পুঁজি করে সব চেষ্টা করেছে, পারে নাই তো। এই ধরেন মুক্তিযুদ্ধের সময় এই যে পুরো ফ্যামিলি মেরে ফেলছে, শেখ হাসিনা তো থাকে নাই, সে জার্মান হয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। তারপরে দেখেন 1/11-এর সময় বেগম খালেদা জিয়া কিন্তু আত্মসমর্পণ করে নাই, সে দেশেই ছিল, কিন্তু উনি কিন্তু ঠিকই চলে গেছিলেন। তারপর 24-এও তিনি চলে গেলেন, কারণ 24-এ যখন অভ্যুত্থান হলো তিনি রাজনীতি করেন, তিনি তো সেনাবাহিনী SSF পাহারারে ছিল, তিনি তো সেনানিবাসে আশ্রয় নিতে পারতেন, নেন নাই তো, তিনি পালিয়ে গেছেন। সুতরাং আমি বলবো যে রাজনীতি করতে হলে, যেমন আমি বলি অনেক সময় যে আগে যখন প্রেসিডেন্ট হতো তখন আমি আব্দুর রহমান বিশ্বাসের কথা বলছিলাম, যে তিনি দেখেন তিনিও কিন্তু, তাকেও বলা হতো তিনি শান্তি বাহিনীর প্রধান ছিল, কিন্তু তিনি প্রেস ক্লাবে দাঁড়ায় আছি, ট্যাঙ্ক চালাই দিছে, সেনাপ্রধানকে স্যাক করে দিছে, কু করা নিছিল, সেটাকে ট্যাকেল করছে তো, ট্যাকেল করছে। দেশে তো প্রেসিডেন্টের এক সময় গুরুত্ব বেড়ে যায়, দেশে তখন ক্রাইসিস তৈরি হয়। তো সুতরাং আমরা তো এখন ধরেন যে আপনি ওই যে আগে পড়লেন, এখন ধরেন যে এই যে সরকার যে গঠন হয়েছে, যখন শেখ হাসিনা সরকার গঠন করছিল, এই টকশোতে বলছি কচি কাচার আসর, এখন কি বলবেন? এখন তো দেখি সব তরুণ, এটা কি শিশু বলবেন? কি বলবেন বলেন? তাহলে সুতরাং আমার বক্তব্য হলো কালচার তো ছুটতে পারলাম না, কালচার থেকে অন্তর্বর্তীকালীন সরকার আপনার সব যে ধরেন নির্বাচিত, ধরেন মেয়র, চেয়ারম্যান, এদেরকে আগে আইন ছিল যে ফৌজদারি অপরাধে যুক্ত হলে তাকে অপলোড করা যাবে, বাদ দেওয়া যাবে, কিন্তু ইউনিট সরকার এসে বললো যে না, সরকার চাইলেই বাদ দিতে পারবে, সব ইলেকটেড পজিশন সব চেঞ্জ করে দিল। এই সরকার এসে প্রশাসক বসায় দিল, প্রশাসক বসান, কারণ জায়গা তো শূন্য থাকবে না, কিন্তু আপনি একটা বাইছে দলীয় সব লোক একদম ব্লাড টেস্ট করে বসালেন কেন? এখন প্রশ্ন উঠছে। আপনার রিপোর্টার্স ইউনিটি একটা বড় 2,500 ভোটার, ইলেকশন কমিশন তো চেয়ারম্যান আমি থাকি, কোনো সমস্যা তো হয় না, কোনো তো হয় না, কিন্তু এই ইলেকশন কমিশনরা যেহেতু আমলার থেকে নেন, আমলার কাজই হচ্ছে অনুগত থাকা, ইলেকশন সবসময় ইয়ে করে, সরকারের ভাও বুঝে কাজ করে। সুতরাং আপনার কথা হলো যে আগে সুপিরিয়র সার্ভিস ছিল আপনার ইয়েতে, আমরা প্রশাসনে, সুপিরিয়র সার্ভিস এখন নেই। আগে তো সব পেশার থেকে ধরেন লোক যাইতে সুপিরিয়র সার্ভিস দিয়ে যে কোয়ালিফাই করতো সে ডেপুটি সেক্রেটারি হতো, এখন তো তা নাই, এখন আপনার ব্লাড টেস্ট করে কার পক্ষে কে তার প্রমোশন হচ্ছে। তাকে দেখলাম একটা ভদ্রলোক তাকে ঝাড়ু দিয়ে পিটাচ্ছে, তাকে ঝাড়ু দিয়ে পিটানো হচ্ছে, এবং ইন্টারেস্টিংলি আশেপাশে পুলিশ আছে, তারা কেউ কিছু বলছে না। আরও ভয়ঙ্কর যে প্রবণতাটা, প্রচুর ছেলে মেয়ে, তারা সাংবাদিক কিনা জানি না, অথবা কেউ যার টেলিভিশনে অথবা অন্য কোথাও ব্যবহার করবে। তো আমার কথা হলো কি, আপনারা ব্যবসা করেন, বাণিজ্য করেন, কিন্তু একজন লোকের মারছে, পিটাচ্ছে, একজন লোক পিটাচ্ছে, আপনাকে বাধা দিবেন না? তাকে শিগগিরই পিটাতে পারে আইন অনুযায়ী? পায় না তো, তো আপনারা কেউ বাধা দিলেন না। এখন আমি তো মনে হয় এই লোকগুলির চরিত্র এমন, যারা ছবিগুলো তুলছিল, এরা এত নিষ্ঠুর প্রকৃতি, এরা মানুষ কিনা আমার সন্দেহ। ওখানে যদি একজন লোকে কেউ জবও করতো, তাও মনে হয় ওরা ভিডিও করতো, জব করার একটা ভিডিও আমি পাইছি, এটা আমি এই জুলাই যুদ্ধে ছিল না। জুলাই যুদ্ধের ডেফিনিশন কি বলেন? জুলাই যুদ্ধের ডেফিনিশনটা কি? আমি দেখলাম ওই দিন আমাদের পর্যটন মন্ত্রণালয়ের বেসামরিক বিমান পরিচালনার পর্যটন মন্ত্রী, সে বলতেছে যারা জুলাই যোদ্ধা হবে, জুলাই যোদ্ধা এবং যারা জুলাই শহীদ, এদের পরিবাররা বিমানের 50% তাদের ভাড়া মাফ হয়ে যাবে। তারা যদি কোনো পর্যটনে কোনো হোটেলে থাকতে যায়, তাহলে তাদের 36% তারা কমিশন পাবে, মানে কম পাবে। তা আমার প্রশ্ন হলো, এই যে জুলাই আন্দোলনটা, টোটাল আন্দোলনটাই হচ্ছে কোটা বিরোধী আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। তো আপনি যেটা করতেছেন এটা তো কোটা। জুলাইয়ের চেতনা যদি আমি বলি, তাহলে তো এই পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুইজনই ওখানে ছিল, তাহলে দুইজনে মিলে তো জুলাই চেতনার 12টা বাড়িয়ে দিছে।
এখন তারা ঘুষ দিচ্ছে এবং সেই ঘুষ নিয়ে কেউ কেউ খুশি হচ্ছে। তো জুলাই যুদ্ধের জিনিসটা কি রে ভাই? জুলাই, আমি বললাম তো, জুলাই যুদ্ধের ডেফিনিশনটা কি? সরকার পড়তো নাকি? দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ গৃহবধূ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মাঠে নামছে। আমার পরিচিত অনেক বন্ধু বান্ধব আমি দেখছি আমাদের কলিগদের মধ্যে, তার কিশোরী কন্যাকে হাতে নিয়ে এসে রাজপথে আসছে, বাচ্চা মেয়ে ক্লাস 3 না 4 পড়ে, তাকে নিয়ে রাজপথে আসছে। বিপদ হইতে পারতো, বাপের বিপদ হইতে পারতো, বাচ্চারও বিপদ হইতে পারতো। কেউ তো ওগুলো মাথায় রাখে নাই। তারা মনে করছে এই আন্দোলনে সবাই থাকতে হবে। এরা প্রত্যেকে তো জুলাই যোদ্ধা। তো ওকে কে যে লোকটা নাকি একটা রাজনৈতিক মতাদর্শের প্রতি সমর্থন থাকার কারণে সেই লোককে যে পিটায় গায়ে হাত ঝাড়ু দিয়া, এই পিটানোর মাধ্যমে তো সে জুলাই চেতনাকে ভুলণ্ঠিত করে। জুলাই চেতনা কি সকল লোকের রাজনৈতিক অধিকারের কথা বলে না? বলে তো। গণতান্ত্রিক যে ভাই, এটাকে আপনি গণতন্ত্র বলবেন? পৃথিবীর কেউ এটাকে গণতন্ত্র বলবে? যে একটা রাজনৈতিক মতাদর্শ, আমি সে আদর্শের পক্ষে কাজ করব, ওই আদর্শের পক্ষে আমি কথা বলবো। ধরেন আমি যাকে নেতা মনে করি, যা আদর্শকে আমি বিশ্বাস করি, তার স্মরণে আমি এখানে একটা ফুল নিয়ে যাব, সেটা আপনি আমরা করতে দিবেন না। এর মধ্য দিয়ে বিরোধী দলকে কি প্রধানমন্ত্রী কঠোর রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত দিলেন? না, ইঙ্গিত কঠোর দিলেন কিনা সফট দিলেন আমি জানি না, তবে আমি ওনার সঙ্গে একমত। ভাই, আপনি রাস্তায় ধরে ভাঙচুর করলে কি সমস্যা মিটবে? সমাধান হবে? আপনি আলোচনা করেন, আপনি সমালোচনা করেন, কোনো সমস্যা তো নাই। এখন তো সমালোচনা করার অনেক প্ল্যাটফর্ম আছে, তাই না? আপনি যদি মনে করেন যে আপনার জন্য কোনো পাবলিক প্ল্যাটফর্ম নেই, আপনি সোশ্যাল মিডিয়ায় যান। সোশ্যাল মিডিয়ার সমালোচনা তো অনেক মানুষ যদি গ্রহণ করে সমালোচনাটা আপনার, এটার মাধ্যমে একটা জনমত গড়ে উঠবে। দেখেন, একটা কথা বলি, একটা সরকারকে 5 বছরের জন্য দেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতায় পাঠাইছে। তারা ওখানে গিয়েছে, তারা দেশের জন্য কাজ করবে, এবং তারা কাজ করতে গিয়ে যদি কোনো ঝামেলা করে, যদি কোনো ব্যর্থতার পরিচয় দেয়, সেটা কিন্তু জনগণ কিন্তু দেখতেছে প্রতিদিন, এবং জনগণ তার সমালোচনা করবে, এবং সেই সমালোচনাগুলো সরকার তাদের নিবে, বিবেচনায় নিবেন, নিয়ে তারা সেভাবে নিজেদেরকে রেকটিফাই করবেন। সরকারকে ক্ষমতা মেয়াদ পূর্ণ করতে দেবে না, তো করুক, সেটা তার তো সেই বলার অধিকার আছে, আমার তো কোনো আপত্তি নাই। তাদের সেই বলার অধিকার আছে, তারা বলতেই পারে যে আমরা তাদের ক্ষমতা পূরণ করতে দেবো না। আপনার যদি সেই ক্ষমতা থাকে তো করেন না রে ভাই, করেন, আমরা দেখতে চাই, করেন। মানুষ, তাদেরকে বুঝতে হবে যে মানুষ তাদের এই আচরণটাকে কীভাবে নিচ্ছে। ভাই, আপনি রাস্তার মধ্যে চিৎকার চেঁচামেচি করলে আপনার পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যাবে, তা তো হচ্ছে না। হচ্ছে আমি আমার সুইচে টিপ দেব, আমার ফ্যান চলবে, আমি এটা বুঝি। এই জন্য যদি দেশের অবস্থা খারাপ হয়, আমি বেশি টাকা পে করবো। যদি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয়, যদি উৎপাদন করতে গেলে বিদ্যুতের দাম বেশি পড়ে, আমি দাম বাড়াই দিব, কারণ এটা তো আমার জন্য একা পারবে না। যদি সরকার আমাকে ভালোবাসে, সে আমাকে সাবসিডি দিবে, সেটা তার ব্যাপার। আমি এইটার উপরে সিদ্ধান্ত নেব যে আগামীতে এই সরকারের সঙ্গে আমি থাকবো কি থাকবো না, আগামীতে এই সরকারকে আমি ফিরিয়ে আনবো কি আনবো না। যদি আমি বাড়তি না পাই, আনবো না। যদি বাড়তি পাই, আবার আনার চেষ্টা করবো। বিষয়গুলো কিন্তু একদম ক্লিয়ার। কিন্তু এখন আমি যদি মনে করি অবস্থা আমার এতই খারাপ হয়ে গেছে যে আজকে আমার সরকারকে ফালাইতে হবে, যদি আমি মনে করি, তো আমার তো সেই অধিকার আছে। আমি রাস্তায় যাব, যে চিৎকার করব যে আজকে এই সরকারকে ফালাইতে হবে, আপনারা সবাই আমার সঙ্গে আসেন। এবং যদি কেউ না আসে, তখন বুঝতে হবে যে আমি ভুল করতেছি। সিম্পল কিন্তু। এখন বিরোধী দল যদি মনে করে তারা আজকেই ফালাই দিবে, তো দেখ ফলে, আমরা তো না করতেছি এটা। পারলে ফালান ভাই, পারলে ফালান, কিন্তু আপনি দাবি করতে যেয়ে আমাদেরকে ডিস্টার্ব করেন না। আমার কথা হলো ক্লিয়ার, আপনি পারলে ফালান, কিন্তু দাবি আদায় করতে যে আপনি আমার রাস্তা বন্ধ করে দেবেন, আমার ডিস্টার্ব করবেন, তা হবে না। আমি ডিস্টারবেন্স দিব না। আমি সাধারণ মানুষ, আমি রাস্তা বন্ধ রাজনীতি করতে আমি কাউকে দেবো। পেছনে ফ্যানের বাতাস খাচ্ছে, হাতে হারিকেন নিয়ে বসে বলছে গ্যাস দে, বিদ্যুৎ দে, এগুলো হঠকারিতা। বিরোধী দল কি হঠকারিতা করছে, কি মনে করছেন? না, কিছু কিছু জায়গায় বিরোধী দল তো আন্দোলন করবে, দাবি তুলবে, এটা তো বিরোধী দল, এই জন্যই তো গণতন্ত্রের হবে। কিন্তু যদি অবাস্তব দাবি তোলে, তাহলে তো জনগণ সাপোর্ট করবে না। যেমন আগে বলেছেন, গণভোট যদি বাস্তবায়ন না করে, তাহলে সরকার ফেলে দেওয়া হবে। গণভোট কেন বাস্তবায়ন করবে? বাস্তবায়ন তো হয়ে গেছে, আমি বলবো। কারণ হাইকোর্টে মামলা ছিল, সেটা
সুপ্রিম কোর্ট আপিল করেছে, তার বিরুদ্ধে আপিল খারিজ করে দিয়েছে। তারপর 7-এর ক, খ, তারপর আরও একটা করে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ করছে, গণভোট রিভাইভ করে বাকিটা সংসদের কাছে ছেড়ে দিয়েছে। সংসদ এখন বিএনপি সরকার বলছে যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। আগে বলতো যে নোট অফ ডিসেন্ট সহ করব, এখন সব করবে। এখন জুলাই সনদ তারা কমিটি অফার করছে যে 12 জনের কমিটি হবে। তখন তো বিরোধী দলের নেতা বলছে কমিটি করেন, 50-50 করেন। কেন 50-50 করবে কেন? তারা 7-5 ঘোষণা দিছে। আপনি যদি 5-এ অংশগ্রহণ করতেন তাহলে তো অটোমেটিক যে বিষয়ে আপত্তি দিতেন সেটা যদি না মানে, বিএনপি যদি না মানে, সরকার না মানলে আপনি মাঠে বলতেন। এখন তো তারা ওই কমিটিতে যোগদান করে নাই। কিন্তু আমার কথা হলো সুপ্রিম কোর্টের রায় দিছে যে আপনার বাকি সব কিছু সংসদে সেটেল করবেন। তো আপনি তাহলে বলেন যে আমি সুপ্রিম কোর্ট মানি না, সুপ্রিম কোর্টের রায় মানি না, সেটা বলেন। ওখানে তো দেখছি জামাতের উকিলও ছিল, তো সেখানে তো বিএনপির কেউ তো আপিল করে নাই। বিএনপি যে আপিল করছে, যেটা আপিল করে নাই, তো প্রথম দিকে আমি শুনলাম যে হাইকোর্টের রায়কে বাতিল করার জন্য আপিল করা হয়েছে। আসলে সরকারি দলের কেউ আপিল করে নাই, সেখানে তো অন্যরা করছে। কিন্তু আমার কথা হলো সুপ্রিম কোর্টের রায় তো মানতে হবে, মানেন। আর নাহলে সব অভ্যুত্থানের শক্তি মাঠে সরকার ফেলে দিবেন। বলছি যে ভালো পরিকল্পনা, বিরোধী দলও কিন্তু মাইলেজ পেতে চায়। সংসদ তো আছে, অভ্যুত্থানের শক্তি সংসদে উত্থাপন করুক না, আমরা শুনি, বিতর্ক হোক না, প্রত্যেকটা ইস্যু বিতর্ক হোক না, হয় না তো। মাঠে যান জুলাই সনদ বাস্তবায়নের জন্য। জুলাই সনদের ব্যাকগ্রাউন্ড নাইবে বললাম, আমি বলি সুপ্রিম কোর্ট তো একটা রায় দিছে, সুপ্রিম কোর্টের রায় মানেন, মানে আপনি সংসদে গিয়ে আলোচনা করেন। তারপরে দেখেন আনুপাতিক হারে নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির, আনুপাতিক হারে উচ্চ মহিলা আসনে নমিনেশন হবে, তো সেটা তো মানে নাই। বিএনপি জামাতে ইসলাম তো এই সংসদের সিট অনুযায়ী নমিনেশন দিয়ে দিছে, নারী আসনে নমিনেশন দিয়ে দিছে, সংসদে বানায় দিছে, তো তারাই তো মানল না। তো আরও অন্যটা এখন কি বলতে চায়, এখন এই জন্য বলছি যে আমার কথা হলো বিরোধী দল সংসদে বসে তাদের বলুক কী সমস্যা, কী বলুক, আন্দোলন করলে আন্দোলন করুক, কিন্তু সেটা বাস্তবতা বিবর্জিত হলে তো জনগণকে পাক্ষে পাবে না। জনগণ পারলে আন্দোলন ফেলে দিক, সরকারকে সমস্যা নেই, ফেলে দিক। যুক্তিসঙ্গত আমি দুইটা নৈতিক ব্যাপার, একটা হলো অভ্যুত্থানের শক্তি, লোক হাসায় দরকার নাই, আপনারা পরামর্শ দেন, সমস্যা আছে পরামর্শ দেন। বাস্তবায়ন তো করতে চাইছে প্রধানমন্ত্রী, এটা পাবলিকলি বলতে চাইছেন, বাস্তবায়ন না করলে আমরা তার বিরোধী দলের পক্ষে কথা বলবো, সমস্যা নাই। কিন্তু এটা কোন কথা যে আপনি ধরেন, আমি বলি যেমন আমি আগেও বলছি যে ধরেন এই যে ঢাকা শহরে যতগুলো কাঁচা বাজার আছে, কাঁচা বাজারের অধিকাংশ কাঁচা বাজারে কিন্তু বিরোধী দলের নেতারা এমপি হয়েছে। সেখানে কারণ বাজার বলেন, আপনি এই যে বলেন, এই বাড্ডা মাছের আড়ত বলেন, এই যে বনশ্রীতে শেষের যে একটা বাজার আছে ওই বাজার বলেন, সবই তো কারণ বাজার। এই যে তারপরে যাত্রাবাড়ি বাজার বলেন, সব জায়গায় তো বিরোধী দল আছে, ওখানে চাঁদাবাজি হয় কেন? তাহলে কে চাঁদা খায়? তাহলে বলতে হবে তো, তুমি এমপি হয়েছে, তোমার দায়িত্ব ওখানে চাঁদাবাজি। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মাসের 3য় সপ্তাহে দিল্লি সফরে যেতে পারেন। অন্যদিকে আবার আমরা দেখলাম বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বললেন হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারতে যেতে পারবেন না। প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে কি নতুন করে রাজনৈতিক জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছেন? কোনো সম্ভাবনা নেই, কেন যাবে না? অলরেডি প্রধানমন্ত্রী হওয়ার পরে তাকে তো বিদেশ সফর সাথে সাথে দাওয়াত দিছে, এদেশে চিঠি দিছে, যায় নাই তো সে। এখনও তিনি বারবার ব্রিক্সে দাওয়াত দিছে, বহুত দরবার হয়েছে, তিনি জান নাই। কারণ তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য 3বার চাওয়া হয়েছে। তারপরে শেষে বলছে যে সে ওখানে বিদ্বেষমূলক বক্তৃতা দিতে পারবে না। কিন্তু ভারতের অনুমতি ছাড়া কি পারছে? নরেন্দ্র মোদী সরকারের অনুমতি ছাড়া পারছে? সে যদি বার্গেনিং হচ্ছে, তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি, এগুলো নিয়ে তো বার্গেনিং করতেছে। এবং দি হিন্দু নিউজ ছাপছে যে আমাদের সাথে যেসব ইস্যুগুলো আনসেটেল আছে সেই সব ইস্যুগুলো সেটেল করা উচিত। এবং পররাষ্ট্র
মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিও তাই বলছে। সুতরাং সেখানে আমাদের প্রধানমন্ত্রী স্টিক করছে। সেই সব সমাচার আমাদের দেশের যে অ্যাম্বাসেডর আছে তিনি তো কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তার সাথে দেখা করছে, দেখা করে ভারতে দৌড়েছে। ভারতে দেখার পরে কিন্তু শেখ হাসিনা সম্পর্কে তো ভারত কিছু বলে না। সুতরাং ওটা সেটেল না হলে কেমন যাচ্ছে না। প্রধানমন্ত্রী তো নাহিদ ইসলামের কথা মতো তো ডিল করে নাই। দ্বিতীয়ত আমার কথা হচ্ছে ব্রিক্সেরটায় সে যাচ্ছে না, যদি যায় রাষ্ট্রীয় সফরের যে দাওয়াত সেটাতে হয়তো যেতে পারে সে। জি, ধন্যবাদ জানাচ্ছি। জনাব মাসুদ কামাল, যেমনটি জনাব এম এ আজিজ বলছিল, ভারতের সঙ্গে বাংলাদেশের অনেক অমীমাংসিত ইস্যু রয়ে গেছে, সেই সংকট সমাধান নিশ্চয়ই জরুরি। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে কি আসলে প্রত্যর্পণের শর্ত জুড়ে দেওয়া কূটনৈতিক বাস্তবতা? ছয়টা নাহিদ ইসলামের দল তো 6টা শুনবে, সেই জন্যই তো পাইছি। এই যে ওনার যে মানে বুদ্ধির যে ডেপথ, গভীরতা, এটা হলো এই পর্যায়ের। তারা বলতেছে নাহলে যেতে দিব না, যেতে না দেওয়ার তুমি কে? তুমি কে? জামাতের সঙ্গে জোট করে 6টা আসন পাইছো। জোট না করলে কটা পাইতা এটা তো আল্লাহ ভরসা, এটা তো বলা লাগে না। এই যে স্থানীয় সরকার নির্বাচন হবে না, একা ইলেকশন করুক না, দেখি না কটা পায়। তো এই ওর মাথার বুদ্ধিতে এই পর্যন্ত এই লেভেলের বুদ্ধি নিয়ে তারা চলে। তারেক রহমান তো দেশের প্রাইম মিনিস্টার, তার বুদ্ধি তো ও লেভেলে থাকলে তো দেশ নিয়ে আতঙ্কে থাকতাম আমরা। তো তারেক রহমানের যে সিদ্ধান্ত, যেটা উনি যেটা করতে যাচ্ছেন, ওনার কি ইকুয়েশন আমি জানি না, কিন্তু আমি মনে করি যে শেখ হাসিনাকে ফেরত আনা না আনা এগুলি একটা ইস্যু। এই ইস্যুটা নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আলোচনা চলতেই থাকবে, চলবে। এবং এই আলোচনার সঙ্গে ওনার প্রাইম মিনিস্টার হিসেবে দ্বিপাক্ষিক একটা সম্পর্কের করার জন্য যাওয়া কোনো ব্যাপার না, যাওয়া উচিত, মানে খুবই উচিত। কারণ আমাদের অনেক সমস্যা আছে রে ভাই। শেখ হাসিনাকে দেশে ফিরে আনলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে নাকি? আমি আপনাকে একটা টেকনিক্যাল কথা বলি, সেটা হলো বরঞ্চ আমি মনে করি শেখ হাসিনা যতদিন দেরিতে এই দেশে আসবেন, তাহলে কিন্তু অবধারিতভাবে অনেকগুলি পয়েন্ট আসবে যে ওনাকে নিয়ে আমরা কি করব। আবার ওনারও কিছু দলের লোকজন দেশে আছে, অনেক ওনার অন্ধ সমর্থক আছে, ভক্ত আছে, অনেক কিছু আছে। তারাও কিন্তু এক ধরনের তাদের চাহিদা নিয়ে সামনে আসবে, মাঠে আসবে। ওইটাকে আবার আমরা ফেরানোর চেষ্টা করবে সরকার। এই যে দুইটা জিনিস, এই দুটো তো বিপরীতমুখী চিন্তা। এই বিপরীতমুখী চিন্তা হলে পরে ওখানে একটু ঝামেলা হবে, একটু হইচই হবে, একদম নির্বিঘ্নে সব কিছু ঘটে যাবে তা তো নয়। তো এটাই তো আমাদের জন্য এখন পেইনফুল ব্যাপার হয়ে দাঁড়াবে। আমরা ওই ঝামেলায় যাবো, থাক না সে ভদ্রমহিলা বয়স 80-র উপরে, ওনার বয়স তো 80-র উপরে না, থাক না, সমস্যাটা কি আমাদের? যে আসলো না আসলো, এটা নিয়ে তো মাথা ব্যথা করার কিছু নাই। মাঠ গরম করবে, কোনো সমস্যা নাই, কিন্তু এইটাই ইস্যু হবে আমার, তার দরকার নাই। আমি বলবো কি যে এটা যদি আমার না দাও তাহলে আমি আদানির কাছ থেকে বিদ্যুৎ দিব না, বলবে এটা যদি না দাও তাহলে তোমার কাছ থেকে আমি পেঁয়াজ কিনবো না, তোমার কাছ থেকে আমি পাইপ লাইনে কোনো তেল চাপো না, এটা বলবে গভর্নমেন্ট? বুঝে গেছে এরা। এবং সেই সঙ্গে তো আমরা দেখছি যে একের পর এক বিস্ফোরক উদ্ধারের ঘটনাও ঘটছে। বড় কোনো ঝুঁকির বার্তা কি? ঝুঁকির বার্তা আমি বলবো না, আমি বলবো আমাদের দেশে সবসময় সন্ত্রাসী গ্রুপ আছে, বিদেশ থেকে অপারেট করে, দেশের ভিতরে অপারেট করে। সুতরাং এদেরকে দমন করতে হবে। আমি মনে করি সমস্যা এটা থাকবে, কারণ ভূ রাজনীতির চক্করের মধ্যে আমরা আছি। ধরেন আমি বলবো যে আপনার যুক্তরাষ্ট্রের সাথে চীনের টানাটানি, আমাদের সাথে ভারতের টানাটানি, এরকম সম্পর্কে। সুতরাং এটা তো তৃতীয় পক্ষ তো অ্যাক্টিভ থাকবেই, তাদের দমন করতে হবে, আইন সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। এই সমস্যা থাকবে। সিচুয়েশন তৈরি করার জন্য বলেই, এটা সিচুয়েশন তৈরির মানে মানুষ যাতে আতঙ্কিত না হয় তারা তো বলবেই। কিন্তু শেখ হাসিনার মতো এরকম পরিস্থিতি নাই যে আসলে জঙ্গি দমনের অর্থে তৈরি নাটক করা, জঙ্গি প্রতিযোগিতা করে র্যাব পুলিশ জঙ্গি নিরীহ লোকজন মেরে ফেলছে, এরকম ঘটনা পরিস্থিতি হওয়ার সুযোগ নাই।